ঘনিষ্ঠ একজন কইলেন যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশনগুলো কিন্তু মিলে যাইতেছে, আপনি কি খুশি? না, আমি খুশি না, আমি আতঙ্কিত। আমি তো বিএনপিকে ধ্বংস হওয়া থেকে বাঁচাইতে চাইছি। তাইলে বিএনপি কি ধ্বংস হইতেছে? হ্যাঁ, হইতেছে। কেমনে? আসেন সে আলাপটা করে দেখি। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি। বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিএনপি আওয়ামী লীগ হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে। হয়তো বিএনপি নামে না, কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে। আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায়। আপনাদের মনে হইতে পারে যে এইটা আবার কেমন কথা, একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয়। আসেন আপনাদের আজকের সেই গল্প বলি, পাকিস্তান কেমনে ভাঙলো। আমরা অনেক কিছু শুনছি, কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্যই আসলে পাকিস্তান ভাঙছে। মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙতো না। ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না, ভুল রাজনীতি ছিল না, ছিল একটা ভুল সিদ্ধান্ত। এইটা আমাদের জানা দরকার, কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুইটারই জন্ম মুসলিম লীগ থেকে। আওয়ামী লীগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল। আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস। এটা একটু দীর্ঘ হবে আলাপটা, কিন্তু শুনলে ফায়দা আছে। অনেক ইতিহাস জানতে পারবেন, অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই। মুসলিম লীগের জন্ম 1906 সালে আমাদের ঢাকাতে, শাহবাগে। মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী। এই দলের জন্ম হয় নবাব সলিমুল্লাহর বাগানবাড়িতে। তখন শাহবাগে ওনার বাগানবাড়ি ছিল। সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ, দিল্লি, আগ্রা, লাহোর, হায়দ্রাবাদ, করাচি, বোম্বেতে মিটিং করে এই দলের গোড়াপত্তন করেন নাই, কিন্তু ঢাকায় এই দলের গোড়াপত্তন হয়েছে। এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায়। এরপরে পাকিস্তান আন্দোলন হয়। পাকিস্তানের আবির্ভাব ঘটার 7 বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায়, জয় বাংলা হয়ে যায়। এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশেই ঘটে নাই, পশ্চিম পাকিস্তানেও একই ঘটনা ঘটছিল। এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে, যেমন সলিমুল্লাহ খান, বদরুদ্দিন নম্বর, অসংখ্য বুদ্ধিজীবী মানুষ সেই একই মত প্রচার করছে। কি সেই মত? সেটা হইতেছে মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু, বাংলা, পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায়। অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে। মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি 54 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে ভরাডুবি ঘটে মুসলিম লীগের। আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায়। তো এই বয়ানটা ঐতিহাসিকভাবে সত্য না। অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোনো ঐতিহাসিক ঘটনার ডিটেইলস অনেক পরিশ্রম কইরা কষ্ট কইরা খুঁজে দেখে স্টাডি করে না। তারা খুব উপর ভাষা একটা কাজ করে, মানে উপর দিয়ে খালি খোঁজাখুঁজি করে দেখে, তারপরে একটা মতামত তৈরি করে। 2-1 লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায়, বারবার ওইটা রিপিট করতে থাকে। ফলে তাদের এই সস্তা বয়ানগুলো প্রতিষ্ঠা লাভ করে। আজকে আমরা দেখব কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহে এর গুরুত্ব কতখানি। মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। উনার লেখালেখি এবং অ্যাক্টিভিজমকে প্রেরণা ধরেই মুসলিম লীগের গোড়াপত্তন হয়। তো স্যার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন, তার নাম ছিল অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহর আহসান মঞ্জিলকে। সেই মিটিংয়ে উপস্থিত 3000 ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন। সেই শাহবাগের মিটিংয়ে নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আনেন, যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের। মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে। এর সাথে ছিল 6 জন ভাইস প্রেসিডেন্ট, 1 জন সেক্রেটারি আর 2 জন জয়েন্ট সেক্রেটারি। সেক্রেটারি ছিলেন উত্তরপ্রদেশের বারহা গোত্রের সৈয়দ নবাব মহসিন উল মুলক। লীগের গঠনতন্ত্র বা সংবিধান, যেটাকে গ্রিন বুক বলা হইতো, সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী। তার ভাই মৌলানা শওকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোট হইয়া। মোহাম্মদ আলী জিন্নাহ পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন, কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি। যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন
এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত। জিন্নাহ 1913 সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং 1916 সালে লখনৌয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিংয়ে উপস্থিত থাকেন, যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাহকে। জিন্নাহ কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন, মানে তখন জিন্নাহ কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন, দুই পার্টি করতেন, বুঝছাও। জিন্নাহ কংগ্রেস ত্যাগ করেন 1920 সালে ডিসেম্বরে। সেই লখনৌ মিটিংয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিটমাট হয়ে একটা চুক্তি হয়, যেটা ইতিহাসে লখনৌ প্যাক্ট হিসেবে পরিচিত। এটার আর ডিটেলসে গেলাম না আর কি। মুসলিম লীগেও জিন্নাহ কিন্তু নাম কাওয়াস্তে সদস্য ছিলেন। মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাইতে পারেন নাই, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যায়। তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে, সবার চোখ কংগ্রেসের দিকে। এছাড়া লালা রাজপথ রায়, ভগৎ সিং মার্কা কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল। 1933 সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল। জিন্নাহ ততদিনে রাজনীতি থেকে অবসর নিয়ে বিলাতে যে ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছেন, প্রচুর টাকা পয়সা কামাইতেছিলেন। মুসলিম লীগের এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ। এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ। মানে আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ হিদায়ত হোসেন। আওয়ামী লীগও কিন্তু 1975 পরে এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল। আওয়ামী লীগ হাসিনা, আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ রাজ্জাক। শফিক রহমান ভাই জায়জাদিনে লিখতেন আওয়ামী লীগ হারামি, হারামি মানে হাসিনার হা, রাজ্জাকের রা আর মিজানের মি, এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি। আওয়ামী লীগ কলে প্রথম থেকে হারামি, জাত হারামি আর কি, সাচ্চা হারামি, কয়েক জেনারেশনের হারামি। তাইলে মুসলিম লীগ কেমনে খাড়া হইল? মুসলিম লীগের এই অবস্থা দেখে উত্তরপ্রদেশের লিয়াকত আলী খান লন্ডনে গিয়ে জিন্নাহর সাথে দেখা করেন। তারা বোঝান যে উনি যদি ভারতে ফিরে এসে মুসলিম লীগের হাল ধরেন, তাইলে আজিজ গ্রুপ আর হেদায়েত গ্রুপ উভয় আবার একত্র হবে, পার্টি একদম ইউনিফাইড হবে। আজিজ আর হেদায়েত গ্রুপের কাউন্সিল উভয় মতামত দেয় যে জিন্নাহ যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হইতে রাজি আছেন। এর ফলে জিন্নাহ ভারতে ফিরে আসেন। 1934 সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে। সেইখানে জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্নাহ মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং 1947 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন। জিন্নাহ মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতাদের লীগে রিক্রুট করা শুরু করেন। জিন্নাহর পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত, এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত। বাংলাতে নবাব সলিমুল্লাহর ভাগ্নে কিন্তু ছিলেন খাজা নাজিমউদ্দিন, এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখেন। সবসময় মুসলিম লীগ ছিলেন, যদিও নাজিমউদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন, তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ছিল না, কোনোদিনই ছিল না। ব্যক্তি জীবনে অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন, আমাদের প্রফেসর ইউনুসের মতো। কারো সাথে নাই, পাশে নাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন, খিলাফত আন্দোলনে যুক্ত ছিলেন এবং একসময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন। উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা ছিল। নিজস্ব একটা পার্টি ছিল, নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি। আর তারপরে সোহরাওয়ার্দী তো বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল। জিন্নাহ সোহরাওয়ার্দীকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে। এর ফলে 1936 সালে সোহরাওয়ার্দী তার পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগে যোগদান করেন। ওনাকে দলের সেক্রেটারি করা হয়। বাংলার আরেকজন বড় মুসলমান নেতা একে ফজলুল হকেরও নিজস্ব একটা দল ছিল, মানে শেরে বাংলার কৃষক প্রজা সমিতি, যেটা পরে কৃষক প্রজা পার্টি হয়। এরপরে 1937 সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা প্রদেশে 250টার মধ্যে 120টা মুসলমান আসন ছিল, সেপারেট ইলেকটোরেটের অধীনে, মানে মুসলমানরা মুসলমানদের ভোট দিবে, হিন্দুরা হিন্দুদের ভোট দিবে। এবং মাথায় রেখেন, এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার, এটাই দেশভাগের একটা কারণ। মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না, এটাই বোঝায়। এটা গোবিন্দ প্রামাণিক আলাদা ইলেকশনের কথা বলে না, হিন্দু মুসলমান। এইটা যদি হয় তাহলে বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না, দুইটা রাষ্ট্র হয়ে যাবে। মাথায় রেখেন এটা। যাই হোক, এই প্রসঙ্গে আর বিস্তারিত আলাপে না যায়। তো এই 250টা আসনের মধ্যে কংগ্রেস পায় 54টা, মুসলিম লীগ পায় 40টা, কৃষক প্রজা পার্টি পায় 36টা, হিন্দু মহাসভা পায় 4টা। হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি। বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে। 250টা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে 126টা সিট, যেটা একক কোনো দলের ছিল না। কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরেও গোড়ামি কইরা মুসলিম লীগ অথবা ফজলুল হকের সাথে জোট করতে অস্বীকৃতি জানায়।